3টের দিকে হলে কাস্টমার স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। মাসে আমার 10 লাখ টাকা ইনকাম চাই, তখন একটু বিজনেস করার ইচ্ছা ছিল, বাট কোনো কিভাবে শুরু করবো, কোথা থেকে শুরু করবো, এরকম কোনো কিছুই পরিকল্পনা ছিল না। কোনো একটা কারণে চাকরিটা আমার ছেড়ে দিতে হয়। আমার চাকরিটা চলে গেছে, এটা আমি বাসায়ও জানাই নাই। আমি প্রতিদিন বাসা থেকে বের হইতাম ওইরকম রেডি হয়ে। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন সোলাইমান সোহেল, যিনি এখন ঢাকাতে অবস্থান করছেন এবং যিনি একটা দারুণ বিজনেস পরিচালনা করছেন, যেটা আসলে গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করা এবং প্রিন্ট অন ডিমান্ড অনেকে বলে থাকে। তো আমরা তিনার মুখ থেকে শুনবো যে আসলে তিনি কি রকম ভাবে কাজ করছেন, কত পরিসরে মানুষকে হেল্প করার চেষ্টা করছেন এবং সার্ভ করছেন। তো সোলাইমান ভাই, আপনি যে ব্যবসা শুরু করেছিলেন, আসলে এই বিজনেসটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন, এবং আপনি এই বিজনেসে যে আসলেন সেটা কেন আসলেন এবং কত সালে আসলেন, কিভাবে আসলেন, একটু যদি প্রেক্ষাপট আমাদেরকে জানাতেন। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি 2010 বা 11-র দিকে আমি এই বিজনেসে আসি। শুরুটা ওই সময় হবে। তখন আমি একটা এই প্রিন্টিং সেক্টরে জব করতাম প্রথমে। তো তারপরে কোনো কারণে আমি চাকরিটা ছেড়ে দিই। তখন একটু বিজনেস করার ইচ্ছা ছিল, বাট কোনো কিভাবে শুরু করবো, কোথা থেকে শুরু করবো, এরকম কোনো কিছুই পরিকল্পনা ছিল না। কোনো একটা কারণে চাকরিটা আমার ছেড়ে দিতে হয়। তারপরে আমি একদিন এরকম চিন্তা করতেছি যে কি করবো, এদিকে পুরো ফ্যামিলি আমার উপর ডিপেন্ড, আমি ফ্যামিলির বড় ছেলে। তো এরকম চিন্তা করতে করতে প্রায় সপ্তাহখানেক চলে যায়। আমার চাকরিটা চলে গেছে, এটা আমি বাসায়ও জানাই নাই। আমি প্রতিদিন বাসা থেকে বের হইতাম ওইরকম রেডি হয়ে, তারপরে টিফিন গাড়িতে আম্মা ভাত দিয়ে দিত, ওগুলো নিয়েই বের হইতাম। বাট বাসায় আমি জানাইতাম না যে আমার চাকরিটা চলে গেছে, কারণ তারা একটা শক পাবে বা টেনশন করবে। ইমোশনাল স্টোরি, মানে দারুণ একটা স্টোরি। হ্যাঁ ওরকম, হ্যাঁ ওইরকমই আর কি। তো এরকম প্রায় এরকম 1 সপ্তাহ কেটে গেছে, বাট কাউকে আমি জানাই নাই। আর তখন আমি নিউলি ম্যারিড ছিলাম। তো এই খুব একটা ইসের মধ্যে যাচ্ছিল, মানে একটা বিজনেস করার একটা চিন্তা ছিল মাথার মধ্যে, বাট আমার হাতে টাকা পয়সাও ছিল না। এবং এই যে কাজটা আমি করতাম, এই কাজটা আমি খুব ভালোভাবে রপ্ত করে ফেলছিলাম। এই যে স্ক্রিন প্রিন্টে যখন আমি প্রথম চাকরিতে ঢুকি, তখন আমার বেতন ছিল মাত্র 3,000 টাকা। সেটা 2010-এর দিকে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে শিখার অনেক কিছু আছে। মানে আমি কিন্তু যদি শিখতে পারি, হয়তো এখান থেকে আমি একটা ফিউচার নিজে ক্রিয়েট করতে পারবো। তো তখন আমি ঢুকি ওইখানে 3,000 টাকা দিয়ে ঢুকি। কিন্তু আস্তে আস্তে ওইখানে আমি লাস্ট আমার স্যালারি তো সম্ভবত 20,000 টাকা ছিল যখন বের হই আমি। ওই রকম অবস্থায় আমি এরকম চিন্তা করতেছি। তো একদিন সন্ধ্যার পর আমার বাসার ছাদের উপর আমি এরকম চিন্তা করতেছি কি করা যায়, কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব। আমার কাছে তো টাকা পয়সা নাই, বিজনেস করব। হ্যাঁ, আর আমি জানি শুধু একটা মাত্র কাজ, অন্য কোনো কাজ আমি জানি না যে শুরু করব। ওই বাড়িওয়ালা মানে কোনো কারণে ছাদে আসছে। তো আগে আমি কখনো তাকে দেখি নাই। তো উনি আমাকে পিছন থেকে বলতেছে যে আপনি তো সোহেল ভাই, আমাদের দোতলায় থাকেন। আমি বলি হ্যাঁ। তো বললো যে আপনি আমাকে কখনো দেখেন নাই, আমি বিদেশ ছিলাম, এই আসছি আর কি রিসেন্ট। তো আমি চিন্তা করতেছি আর বাইরে যাব না। এই কথাবার্তা হইলো। এরপরে সে বললো যে আমি দেশে একটা কিছু করতে চাইতেছি, তো আপনার কাছে কোনো আইডিয়া আছে কিনা, শুনছি আপনি নাকি গার্মেন্টস সেক্টরে চাকরি টাকরি করেন। তো তখন আমার কাছে মনে হলো যে এটা তো মনে হয় একদম আল্লাহ তালাই মনে হয় আমার জন্য পাঠায় দিচ্ছে একদম। আমি যেটা নিয়ে ভাবতেছি ঠিক ওই মুহূর্তে এরকম চলে আসছে। আর আমি একটা শকড হয়ে গেছি এবং সারপ্রাইজ হয়েছি ভেতরে ভেতরে যে এরকমই তো আমার একটা দরকার। তো তখন আমি ওনাকে সাথে সাথেই বলি না, আমি বলছি ঠিক আছে, আমি এটা একটু চিন্তা করি, চিন্তা করে আপনাকে জানাচ্ছি। তো এরপরে আর কি এরকম 1 সপ্তাহ ওনার সাথে কথাবার্তা টুকটাক হইতে হইতে একটা সময় গিয়ে ওনার সাথে আর কি সেট হইলাম যে হ্যাঁ আমরা এরকম এরকম যে এই জিনিসটা আমার জানা আছে, এটা স্কিল আছে আমার কাছে, বাট আমার কাছে কোনো পুঁজি নাই বা করা যায় না। এবং আমি জানি এটা কাজটা কিভাবে করতে হয়, কোথা থেকে আনতে হয়, সবকিছু জানার পরে এরপর ওনার প্রস্তাবটা ওনার ভালো লাগছে। এই আমাদের শুরু আর কি। তখনই আমি এই বিজনেসটা শুরু করি। এই হতে হতে আজকে আলহামদুলিল্লাহ প্রায় 15-16 বছর হয়ে গেছে আর কি। আপনারা কি এখনো পার্টনারশিপে, এখনো কি দুইজন পার্টনারশিপে আছেন একসাথে? না না, আমরা পার্টনারশিপে নাই। উনি পরবর্তীতে আর কি উনিও আবার শিখে, উনি আবার চিন্তা করছে যে উনিও তো করতে পারে এখন, তো সেজন্য উনি আবার আরেকটা ফ্যাক্টরি দিছে। আর আমি আবার আলাদা চলে আসছিলাম। তো ওনারটা উনি আর পরে কন্টিনিউ করতে পারে না, কারণ উনি আবার এই জিনিসটা কাজটা জানতো না। ওনার টাকা ছিল, সবকিছু ছিল, বাট ওনার স্কিল ছিল না। আর আমি যেখানে চলে আসছি, আমি আলহামদুলিল্লাহ এখনো কন্টিনিউ করতেছি। কত বছর আপনারা একসাথে পার্টনারশিপে ছিলেন দুইজন? আমরা ছিলাম প্রায় 2 বছরের মতো ছিলাম। 2 বছরের পরেই আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং মিলতেছিল না। উনি যখন এই কাজগুলো শিখে গেছে এবং আমাদের কিছু কর্মী আছে যারা মনে করতো যে এগুলো দিয়েই তো আমি পরিচালনা করতে পারবো, শুধু শুধু ওনাকে আমি কেন 50% দিব, এরকম একটা ওনার ভিতরে লোভ বলেন বা চিন্তা বলেন চলে আসছে যে আমি তো কোনো ইনভেস্ট করি নাই, আমি তো শুধু শ্রম দিচ্ছি, শ্রম দিয়ে আমি ওনার 50% নিয়ে যাচ্ছি প্রতি মাসে। আর উনি তো টাকা পয়সা যেখানে যা আছে সবকিছু উনি দিচ্ছে। তো একটা সময় চিন্তা করলো যে আরে আমার লোকজন আছে,
আমার পুরো কর্মী আছে, সবকিছু তো আমিই করতে পারি, এখন পরিচালনা আমিই করতে পারি। হ্যাঁ, এখানে শুধু শুধু সোহেল সাহেবকে 50% দেওয়ার দরকার কি, এরকম একটা হয়তো রাইট চিন্তা রাইট। ভাবনা ওনার ভিতরে চলে আসছে। হ্যাঁ, তারপরে আর কি উনি চিন্তা করলো যে উনি একাই করবে। তারপরে আমরা এখান থেকে এসে অনেক ঘটনা কিভাবে বের হলো, অনেক অন্য সময় ইনশাল্লাহ সময় হলে, সুযোগ হলে গল্প বলা যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা শুরু করলেন দুইজন মিলে পার্টনারশিপ, এবং 2 বছর চললো একসাথে যাত্রা। তারপরে তিনি ফিল করলেন যে আসলে আমি কেন 50% দেবো, আমি তো এখন বুঝে গেছি কাজ, আর আমি তো এমপ্লয়ি হায়ার করে এখন এই কাজটা কন্টিনিউ করতে পারি। এটাই হয় জেনারেলি হুম। আমাদের দেশে ব্যবসা শুরু করতে গেলে। এটা আমার সাথেও ঘটেছে এবং ঘটছে এখন পর্যন্ত। এখন আমারই এনিমি হয়ে গেছে এবং তারা আমার আচ্ছা এগেনস্টে আচ্ছা এখন আচ্ছা। কথাবার্তা বলছে, এবং তারা আমার এগেনস্টে যত প্রচারণা আছে তাদের ক্যাপাসিটির ভিতরে তারা সর্বোচ্চটা করছে মার্কেট প্লেসে। এবং আমি এগুলো দেখতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা তারা এখন পর্যন্ত আবার আমার ফ্রেন্ড লিস্টেও আছে। কারণ ওই যে একটা আচ্ছা কথা আচ্ছা আছে কি জানেন, শত্রুকে সবসময় আগলায় রাখতে হয়, শত্রুকে সবসময় কাছে রাখতে হয়। মজার রাইট। ব্যাপারটা হলো সে কিভাবে আমার মজা নিচ্ছে এবং কিরকম ভাবে আরো মজা নিতে পারে, এটা দেখতে আবার আবার আমার মজা লাগে, আমার ভালো লাগে। আচ্ছা একটু আপনার সাথে শেয়ার করলাম যে এরকম ঘটনা ঘটে, আর এরকমটা মনে করে অনেকেই। স্কিল না থাকলে যে ব্যবসা করা যায় না, যে কাজটা আমরা করতে চাই সেটার ক্ষেত্রে একাধিক স্কিল দরকার হয় ব্যবসা করতে গেলে। সেটাও প্রমাণিত হলো আপনার কথা থেকে যে উনি আলাদা হয়ে গেলেন, কিন্তু টাকা ছিল, কিন্তু উনি কাজটা ঠিকঠাক মতন হয়তো বা বুঝতেন না, অথবা গভীরভাবে বুঝতেন না, অথবা স্কিল কম ছিল, বিধায় তিনি কিন্তু পরে আর ওইটাকে ক্যারি অন করতে পারেননি। এবং আপনার কিন্তু এখনো 14 বছর পারেন। হয়ে গেল, আপনি কিন্তু ওটা এখন পর্যন্ত ক্যারি অন করে যাচ্ছেন। সো এটা একটা লার্নিং আমাদের অডিয়েন্সের জন্য, যারা মনে করছেন যে আসলে যাত্রা শুরু করে দিব, আমার মনে হচ্ছে যে আমি সবকিছু পেরে যাচ্ছি, তাহলে কেন প্রফিট শেয়ার করব। এটা অনেকে মনে করে। তো প্রফিট শেয়ার করার মধ্যে খারাপই কোনো কিছু নাই, যদি আমরা আসলেই বড় কোনো কিছু করতে চাই, একসাথে ভালো কিছু করতে চাই, তাহলে। কিন্তু অন দ্য ওয়েতে লোভটা চলে আসে। আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন আপনার কাছে, এটা জানতে আমি আগ্রহী যে আপনি এত কিছু বিজনেস থাকতে এই প্রিন্ট অন ডিমান্ড বা হচ্ছে এই কাজটাতে আপনি কেন চুজ করলেন? আপনি বাজারে কি গ্যাপ আপনি লক্ষ্য করেছিলেন? আসলে কেন আপনার মনে হয়েছে যে এখানে টাকা বানানো যায়, অথবা এখানে আসলে ব্যবসা করা যায়? জাস্ট কি আপনি ওই যে একটা জব করেছিলেন এবং একটা অভিজ্ঞতা আছে, এটার কারণেই, নাকি এখানে টাকার অপরচুনিটিও ছিল বা আছে বা আরো করা পসিবল? আমি জব করছি, এটা এটা আমার স্কিল ছিল, মানে এইটাই আমি জানতাম, এবং একটা বিজনেস করার ইচ্ছা ছিল। এখন সবকিছু চাইলে তো অন্য বিজনেস আমি করতে পারবো না, কারণ এইটা যেহেতু আমি জানি, আমার এতটুকু একটাই ছিল যে বিজনেস করলে ওইটাই করা উচিত যেইটা সম্পর্কে আমার জানা আছে বা আমি জানি। হ্যাঁ, আমি কোন ওয়েতে হাঁটতেছি, ভালো মন্দ বুঝতেছি, ওইরকম যখন A to Z আমি বুঝতে পারবো, তখন ওই বিজনেসটাই করা উচিত। অন্য আদারওয়াইজ অন্য একটা বিজনেস করতে গেলে যেটা আমার জানা নাই, বোঝা নাই, এরকম একটা বিজনেস হুট করে নেমে গেলাম, পরে এখানে একটা ক্রাইসিস মোমেন্ট আসলো, কিন্তু ওইটা আমি ফেস করতে পারতেছি না, তখন আমার মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওই চিন্তা করে আমি অন্য কোনো বিজনেসের দিকে করি নাই, আমি এইটাই চুজ করছি যে এই বিজনেসটাই আমি করব। এরপরে বিজনেসে আসার পরে আমি অনেক প্রবলেম দেখতে পাচ্ছি যে এই বিজনেসটার ভিতরে অনেক অপরচুনিটি আছে। অপরচুনিটি কিরকম, যে এই জিনিস এই সেক্টরটায় যারা বিজনেস করতেছে, প্রিন্টিং লোকাল সেক্টরটায়, এটা দুইটা সেক্টর আছে, স্ক্রিন প্রিন্টার সেক্টর দুইটা আছে। একটা হচ্ছে এক্সপোর্ট টাইপের, যেগুলো আচ্ছা। বিদেশি বায়ারদের কাজ করে, গার্মেন্টস হ্যাঁ গুলো হ্যাঁ কাজ করে। আর একটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। কি আমাদের লোকালি শোরুম, যে শোরুম গুলো আছে ওগুলো, প্লাস হচ্ছে হুম হুম ইভেন্টের কাজগুলো যারা করে, পিকনিক হুম হুম। টিকনিক টাইপের। তারপরে হচ্ছে আপনার ওই যে বিকাশ, গ্রামীণ ফোন, তারপরে হুম হুম। আকিজ গ্রুপ, ওয়ালটন, ওদেরকে দেখবেন যে বিভিন্ন লোগো টোগো দিয়ে ওরা কিন্তু বিভিন্ন ইভেন্টের জন্য টি শার্ট বা প্রমোশনের জন্য টি শার্ট গিফট করে বা চলে। তো এই লোকাল জি টাইপের জি। সেক্টরে আমি আমি যে সেক্টরে কাজ করি, আমারটা হচ্ছে এই টাইপের, এই সেক্টরটা। এই আচ্ছা। সেক্টরে একটা দারুণ গ্যাপ বলেন বা একটা প্রবলেম আমি দেখতে পেলাম যে এইখানে এই সেক্টরে যারা কাজ করে তারা হচ্ছে কোয়ালিটি, কমিটমেন্ট, এগুলো খুব কম বুঝে বা এগুলো রাখতে পারে না তারা ঠিক মতো। ধরুন গ্রামীণ ফোনেরই ওর একটা ব্র্যান্ড, ওর আমার যদি একটা কাজ দেয়, ওর ভ্যালুটা আমার বুঝতে হবে যে এটা একটা গ্রামীণ ফোন, এটা আমি একটা টি শার্ট দিলাম, ও দেখ না, মানুষকে ফ্রি দেখ, কিন্তু এটা যে একটা লোক যখন পরবে, এরপর যখন একটা ধোয়া ধোয়া দিবে, ধোয়া দেওয়ার পর যে ওই যে লোগোটা ছিঁড়ে যায়, উঠে যায়, ফেটে যায়, তার মানে বদনামটা হ্যাঁ। কিন্তু প্রিন্ট আলার হবে না, বদনামটা কিন্তু হবে আচ্ছা। আলটিমেটলি গিয়ে গ্রামীণ ফোনে, যে একটা টি শার্ট দিল, টি শার্টটা কি দিল, ও ছিঁড়ে গেল, উঠে গেল। তো ওরা এইখানে রাইট দেখলাম যে রাইট। এই জিনিসগুলো কোয়ালিটি বুঝে না। আবার ওদের একটা প্রোগ্রাম করলো, যে একটা বিশাল বড় একটা প্রোগ্রাম করলো, যে আমাদের আহ শুক্রবার 10 তারিখে একটা প্রোগ্রাম, ওই প্রোগ্রামে আমি 10,000 পিস টি শার্ট আমরা এখানে দিব, কিন্তু ওর ক্যাপাসিটি হুম হুম আছে হুম। 5,000 করার, তাও 10,000 অর্ডার নিয়ে নেছে। এবং তখন কি হয়, টাইমটা কভার করার জন্য
ও মানে খুব দ্রুত কাজগুলো করে, যে কারণে কোয়ালিটি ঠিক রাখতে পারে না তো পারেই না, এবং ঠিক টাইমে সে ডেলিভারিও দিতে পারে না। তখন কি হয়, যেই আচ্ছা। প্রোগ্রামে 10,000 পিস টি শার্ট নেওয়ার কথা ছিল, ওইখানে ডেলিভারি যায় 60,000। পরে যে হুম, হুম। 3,000 যায়ও, ওইটা কিন্তু আর ওই কোনো কাজে লাগতেছে না, কারণ প্রোগ্রাম অলরেডি শেষ। ওরা এই জি, জি। টাইম গুলো করতে পারে না। তো আমি চিন্তা করলাম যে এখানে যারা কাজ করে এদের, এবং ম্যাক্সিমাম দেখছি যে যারা আগে কাজ করছে, কাজ করার পরে এসে এখন ফ্যাক্টরি দিয়ে ফেলছে, ফ্যাক্টরি মালিক হয়ে গেছে। তো এদের শিক্ষার এটা একটু কম, খুবই কম। ধরেন আচ্ছা। মেট্রিক পাস হচ্ছে এরকমই বেশিরভাগ। যখন 100 জন মালিক যদি দেখেন লোকাল সেক্টরে, এর মধ্যে আমি প্রায় 80 জনে দেখছি যে যারা একটু কাজের অবস্থায় ছিল, তারপর এসে একটা ফ্যাক্টরি দিয়ে ফেলছে। কি হয় যে ওরা এই জিনিসগুলো মেনটেন করতে পারে না, মানুষের কমিটমেন্ট, কোয়ালিটি কিভাবে করতে হবে। আমি যেহেতু একটু শিক্ষাগত যোগ্যতা আমার একটু ছিল, এবং বুঝছি যখন এইগুলো করলে আমি একটু ভালো করতে পারবো ওদের চাইতে, এই জন্যই আমি মূলত এই সেক্টরটা আর কি ঢুকি, যে এখানে একটা গ্যাপ আছে, আমি এখানে কিছু একটা করতে পারবো। এই চিন্তা করেই আমি এখানে আর কি আসা। কোনটাতে বেশি লাভ ভাই? অনেকে করে যে ম্যাস প্রোডাকশনের জন্য করে, মানে মানে সমস্ত জনগণের জন্য করে, লোকাল মার্কেটকে সার্ভ করার জন্য করে। আপনি জেনারেলি B2B কেন্দ্রিক অর্ডার গুলো নিয়ে থাকছেন, আমি যেটা বুঝলাম আপনার কথা থেকে মনে হয়। নাকি হচ্ছে আপনি এমনি সাধারণ মানুষদের থেকে অর্ডারটা নেন, মানে সাধারণ মানুষদের থেকেও নেন নাকি B2B খালি? আমি B2B অর্ডার গুলো বেশি নিই, আর সাধারণ মানুষের আহ, অর্ডার গুলো খুব একটা আমার এখানে হয় না, কারণ ওটা একটু প্রফিট কম হয় এবং হ্যাসেল বেশি হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ধরেন আপনি, সাধারণ মানুষদেরকে ফোকাস করে বা টার্গেট করে না কাজ করার কারণটা কি? প্রফিট কম এটা হয় কেন? হচ্ছে ধরেন আপনি একটা ক্রিকেট খেলবেন, আপনার একটা টিমের জন্য 11টা জার্সি দরকার বা 20টা জার্সি দরকার। হ্যাঁ, এরকম বলতেছেন যে লোকাল মানুষদের কাছ থেকে এরকম যে অর্ডার গুলো নেই না হ্যাঁ, কেন, হ্যাঁ, সেটা আপনি বলতেছেন? এটা এটা ধরতে পারেন এক্সাম্পল হিসেবে, এটা একটা। আচ্ছা, বা এক্সাম্পল মানে ধরলাম। হচ্ছে ছোট পরিসরে 20টা বা 30টা কেউ টি শার্ট নিল অনলি। করবে ধরেন 20টা বা 30টা তার কোনো টিমের জন্য করবে, অথবা পিকনিকে যাবে ফ্রেন্ডরা মিলে টি শার্ট করবে। তো এই হুম, যদি ক্রিকেট খেলার হয় বা কোনো ফুটবল খেলার ইস্যু হয়, তো সেক্ষেত্রে দেখা যায় 20টা প্লেয়ারের পিছনে 20টা নাম লিখতে হয়। তো 20টা নাম জি। লিখতে গেলে 20টা ফ্রেম লাগবে আমার। এক একটা নামের জন্য আচ্ছা। একটা ফ্রেম লাগবে, এক একটা ফ্রেম করতে আমার প্রায় 200 টাকার মতো খরচ হবে। আর যখনই আমি তাকে বলি ভাই আমার এটা করতে গেলে 200 টাকা লাগবে, ও বলে যে ভাই টি শার্ট কিনলাম আমি 50 টাকা দিয়ে, আপনার নাম লিখতে 200 টাকা খরচ হয়ে যাবে। ও চায় যে 150 টাকা দিয়ে আমি টি শার্ট কিনছি, 5 টাকা বা 10 টাকা আমি প্রিন্টে খরচ করবো। কিন্তু ওকে 5 টাকা 10 টাকা প্রিন্টের খরচ যদি বলি, মানে আমার কস্টিং মিলে না। হ্যাঁ, আমি যতই চাপাচাপি করি ওটা কস্টিং এ মিলে না। এরপরে সারাদিন শেষে ওই 200 পিস বা 500 পিস টি শার্ট করতেই আমার সারাদিন চলে যায়। তো এখানে যে আমার 5টা এমপ্লয়ি আমার খাটে যারা এইগুলো করবে, ওদের যে স্যালারি আসে স্যালারি দিয়ে আমার ওইটা থাকে না, কিছুই হয় না। তো দেখা যায় যে মাস শেষে গিয়ে কোনো প্রফিটের কোনো হয় না। আর বেশি ভলিউম হলে বা বেশি বাল্ক কোয়ান্টিটি হলে তখন আমাদের একই প্রোডাকশন ধাপধুপ করে চলতে থাকে, কাজ চলতে থাকে। দিন শেষে যদি প্রতি পিসে আমার 1 টাকা করেও থাকে, 2,000 পিস কাজ করলে আমার দিন শেষে গিয়ে 2,000 টাকা প্রফিট। যদি 2 টাকা করে রাখতে পারি, দিন শেষে গিয়ে আমার 4,000 টাকা প্রফিট। আর আমি ওই সিঙ্গেল পিস টি শার্ট করতে গেলে বা 10 পিস 20 পিস করতে গেলে আমার সময় একই যায়, কাছাকাছি যায়, কিন্তু দেখা যায় আমি একটা টি শার্টে 50 টাকা লাভ করছি। 50 টাকা লাভ করছি একটা টি শার্টে, কিন্তু করলাম কত পিস? 20 পিস বা 10 পিস। বুঝছেন? মনে হয় যেন আমি একটা টি শার্টে হিউজ পরিমাণ লাভ করছি, কিন্তু দিন শেষে গিয়ে ওইটার একটা অ্যামাউন্টটা ছোট। হ্যাঁ, এবং ওইটার কাজটা আনা, দেওয়া, আবার ডেলিভারি দেওয়া, মানে অনেক হ্যাসেলের কাজ হয় এটা। ধরেন কোনো ব্যক্তি আপনার এই গল্প শোনার পরে ইন্সপায়ার্ড হলো এবং সে আসতে চায়, আপনার মতে আনুমানিক ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তার কেমন লাগতে পারে, বা তার কোন বিষয়গুলো মাথায় রাখতে হতে পারে? যদি আপনাকে 3টা পয়েন্ট বলতে বলা হয় এখন, আপনি কোন 3টা পয়েন্টকে বলবেন যে এই 3টা পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে এবং তারপরে ব্যবসাতে আসতে হবে, এই ব্যবসাতে আসতে হলে, আর আদারওয়াইজ এই ব্যবসাতে আসার দরকার নেই? এটার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কিরকম দরকার? অনেক হিউজ ইনভেস্টমেন্ট দরকার নাকি মিনিমাম ইনভেস্টমেন্টে পসিবল? আর প্রফিট মার্জিন কিরকম রাখা পসিবল আপনার অভিজ্ঞতার আলোকে যদি শেয়ার করেন। একটা দারুণ প্রশ্ন করছেন, এই কারণ অনেকেই বিজনেস করার জন্য বসে আছে যে কি বিজনেস করবো, কি বিজনেস করবো, তারা খুঁজে। এই বিজনেসটা করতে পারে, এটা মার্কেট গ্যাপ আছে, বাট এখানে সমস্যা হচ্ছে কম্পিটিটর অনেক বেশি। কম্পিটিটর বেশি আচ্ছা। হওয়ার কারণে প্রাইস অনেক কম, মানে সবাই চিপে চায়। চিপে চাওয়ার কারণে আপনি এখানে টিকে থাকতে পারবেন, ব্যবসা করতে পারবেন, বাট যদি আপনার স্ট্র্যাটেজি ফলো না করেন, তাহলে দেখা যায় যে আপনি এইখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন না। টিকে থাকতে পারবেন, আচ্ছা। খেয়ে পরে সমাজে একটা স্ট্যাটাস নিয়ে বাঁচতে পারবেন, এরকম একটা অবস্থার মধ্যে যেটা আমি ফেস করতেছি। কিন্তু আপনি আচ্ছা। যদি একটুখানি কৌশল খাটান, বা আপনি যদি নিজে কোনো ভালো একটা ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পারেন, যেমন আরং হিউজ পরিমাণ কাজ করায়, ওর সাথে যদি আপনি হুম, হুম। একটু কাজ করে একটা করে ফেলতে পারেন, তাহলে আপনার মনে করেন প্রোডাকশন নিয়ে আপনার কোনো টেনশন নেই, আপনি শুধু প্রফিটটা কিভাবে বের করবেন
এটা নিয়ে একটা করে। তো এই সেক্টরে যদি কেউ নতুন বিজনেস করতে চায় তার জন্য যদি আমি 3টা পয়েন্ট বলি। প্রথমে হচ্ছে কি আপনি কাজ দেখেন, কোথা থেকে কাজ পাবেন সেটা আগে দেখেন যে আপনি কাজ আনতে পারবেন কিনা, কারণ এই সেক্টরে আচ্ছা কাজটা হচ্ছে এখন খুব চ্যালেঞ্জ হয়ে গেছে। কাজ নাই, আচ্ছা আপনি আচ্ছা সেট আপ দিয়ে বসে আছেন, খুব বেশি টাকা লাগে না, একটা প্রিন্টিং ফ্যাক্টরি করতে হয়তো 3-4 লাখ টাকার মধ্যে হয়ে যায়। আর একটু ভালো করে আচ্ছা করতে চান না 5-6 লাখ টাকার মধ্যে হয়ে যাবে, যেটা আচ্ছা খুব ছোটই একটা ইনভেস্ট বলা যায়। কিন্তু আপনার হ্যাঁ কাজ নাই, তো কোনো লাভ নাই। হুম, এই জন্য আগে কাজ হুম, দেখতে হবে যে কোথা থেকে আমি কাজ আনবো, এবং সেকেন্ড হচ্ছে কি আপনার এমপ্লয়ি, যে আমি কাজটা আনলাম হুম, ঠিক আছে কিন্তু উঠাই দিতে পারবো কিনা। এই জি এই জি সেক্টরে আবার টেকনিক্যাল লোকও খুব কম, টেকনিক্যাল লোকও নাই। আচ্ছা যারা আছে তারা ওই আজকে 1 মাস এখানে করে, 1 মাস ওইখানে করে, আমার এখান থেকে 20,000 টাকা স্যালারি পাচ্ছে, আরেকজন 21,000 টাকা দিচ্ছে ওইখানে চলে যাচ্ছে, আবার আরেকজন আরো 500 টাকা বাড়িয়ে দিচ্ছে আবার ওইখানে যাচ্ছে। এই সেক্টরটাই খুব, কারণ এটা কাজ করতে হয় সারাক্ষণ দাঁড়ায় দাঁড়ায়, তো 8টা থেকে আচ্ছা 5টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হয়। এই জন্য এখানে নতুন এমপ্লয়ি আসে না, ওরা আবার একটু রং টং আচ্ছা হাতে লাগে। এই জন্য আচ্ছা যারা পুরান আছে এগুলোই কাজ করতে থাকে, আর নতুন আসে খুব কম আর কি, পার্সেন্টেজ খুবই কম। যারা আসে 2 মাস 3 মাস করে তারপর দেখে যে আরে সারাক্ষণ দাঁড়ায় থাকতে হয়। আসলে এটা খুবই কষ্টকর একটা কাজ, সারাক্ষণ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কাজ করা, এটা আসলে খুবই একটু কষ্টকর। তো এই জন্য এই সেক্টরটা একটু লোকজন কম। তো দুইটা হচ্ছে, আপনি প্রথমে কাজ দেখতে পারেন যে আমি কাজ কোথা থেকে আনবো, এরপর হচ্ছে কি আপনি জি লোকবল আছে কিনা আপনার, আপনি যে কাজ আনলেন এটা আচ্ছা উঠাই দিতে পারবেন কিনা। এই দুইটা আচ্ছা সেক্টরটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আপনার নিজের স্কিল থাকতে হবে। আপনি এই কাজটা শুধু এমপ্লয় নির্ভর, বা আমাদের এখানে একটা মাস্টার থাকে, যে মাস্টার আচ্ছা উনি হচ্ছে গিয়ে সবকিছু আর কি বুঝে, কাজটা হুম বুঝে। হুম কোন একটা হুম স্যাম্পল দিল, ওই স্যাম্পলটা দেখে সে বুঝতে পারবে যে এই কাজটা কিভাবে করা হয়েছে, কিভাবে করতে হবে, হুম, এটা ঘন্টায় কত পিস উঠতে পারে, প্রোডাকশন কোয়ালিটিটা কিভাবে হবে। একজন মাস্টার থাকে, অনেকে আমরা মাস্টার বলি আর কি, উনি কালার আবার ম্যাচিং করে, কালারটা ম্যাচিং করে করে দেয়। আচ্ছা যেমন গ্রামীণ ফোনের লোগোর একটা কালার আছে, এটা আপনি হুম হুম দেখতে মনে হয় যেন ব্লু কালার, বাট ব্লু কালার না, হুম, ওটা হুম, একটা প্যান্টন নাম্বার আছে, ওই নাম্বারটার সাথে একদম অ্যাকুরেট মিলাই দিতে হবে। বিকাশের একটা কালার আচ্ছা কোড আছে, ওই কোড অনুযায়ী আপনাকে একদম অ্যাকুরেট মিলাই দিতে হবে। যদি কালার একটু 19-20 আচ্ছা হয় ও অ্যাকসেপ্ট করবে না। প্রত্যেকটা আচ্ছা কোম্পানির একটা কালার কোড আছে, বুঝছেন, ওই কালার কোড অনুযায়ী মিলাই দিতে হবে। তো এই কালার নলেজটা আবার মাস্টারের আছে, আমাদের যে মাস্টার থাকে ওই মাস্টারের এগুলো থাকে। এই আচ্ছা মাস্টার নির্ভর হইলে এই ব্যবসা আপনি টিকে রাখতে পারবেন না। অবশ্যই আপনার আগে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে। ও আমি যদি আমার আচ্ছা নিজের একটা, দারুণ 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 পয়েন্ট বলতেন এটা, তার মানে আপনাকে ওই হ্যাঁ, নলেজটা থাকা লাগবে লিস্ট। ফাঁকা লাগবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি, নয়তো আপনাকে 9-6 বুঝ দিয়ে আপনি শেষ। আপনাকে কারণ কোয়ালিটি আপনার তখন মেনটেন আপনি করতে পারবেন না যদি আপনার ওই নলেজ না কোয়ালিটি থাকে, আপনাকে মেনটেন করতে মানে পারবেন না, মানে প্রোডাকশন ভুল কস্টিং বোঝাবুঝি মিলাতে করে। পারবেন না। হ্যাঁ, রাইট 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 কোয়ালিটিও মেনটেন দারুণ করতে দারুণ পারবেন না, কস্টিংও মিলাতে পারবেন না, কারণ একটা প্রাইসের কস্টিং অনেক কিছু। কারণ যেহেতু বললাম ওই যে প্রথমে যে মার্কেটে কম্পিটিশন অনেক বেশি, সেজন্য হ্যাঁ আপনি যদি ওই মাস্টার নির্ভর বিজনেস করেন, মাস্টার যেটা বলবে সেটাই, আপনি আর কোনো স্ট্র্যাটেজি খুঁজে পাবেন না। আর যদি আপনি নিজেই সবকিছু বুঝেন, মাস্টার বলার পরেও আপনি আবার একটু যাচাই করতে পারবেন। যেমন আমি যেটা করি, আমি এরকম হুম অনেক কাজ আছে, উনি মাস্টার বলে দিচ্ছে এটা 15 টাকার নিচে স্যার করতে পারবেন না, বাট আমি ওটা হুম 12 টাকা দিয়ে কাজ নিয়ে আসছি। আমি হুম ক্যালকুলেশন করছি ঠিক আছে 15 টাকাই লাগবে, বাট আমি যদি উনি যে হিসাব দিচ্ছে ঘন্টায় 200 পিস করবে, বাট আমি চিন্তা করছি এটা ঘন্টায় কিভাবে 150 পিস করা যায়, এই 250 পিস করা যায়, আর 50 পিস কিভাবে, তখন আমার প্রোডাকশন কস্ট কমে আসবে। হ্যাঁ, তো জি এইভাবে জি আমি চিন্তা করে করে এরকম নিয়ে আসি। তো এরকম scene থাকতে পারে। যেমন আমি নিজে একটা কাজ শেখার জন্য আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছি, আমি কিন্তু একজন হুম মালিক, বাট আমি ওইখানে এমপ্লয়ি হিসাবে আরেকটা ফ্যাক্টরিতে আমি ইন্টারভিউ দিতে গেছি, হ্যাঁ, জাস্ট একটা মাস্টার হিসাবে। কারণ আমি ওদের হুম হুম, স্ট্র্যাটেজিটা ফলো করার জন্য, একটা কাজ আমি এক টাকা অর্ডার পাইছি 22 টাকা, মানে আমি প্রাইস দিছি 22 টাকা, ওইটা উনি নিয়ে আচ্ছা 17 টাকায় করতেছে, 17 টাকায়, অনলি 17 টাকায়। তো 17 আচ্ছা টাকায় করতেছে, আমার মাথা ঘুরে গেছে যে আমি কস্টিং করলাম যে 2 টাকা লাভ ধরছি, উনি লাস্ট হ্যাঁ হইলে 22 টাকার জায়গায় 20 টাকা করতে পারে, কিন্তু 17 টাকায় কিভাবে করলো। তো আমি ওই ফ্যাক্টরি অ্যাড্রেসটা নিয়ে আমি ওখানে চলে গেছি। এখন একটা হুম ফ্যাক্টরিতে গেলেই তো দেখতে চাইলেই দেখতে দিবে না, আপনি কোথাও জি গেলে তো ভাই আমি দেখতে আসছি কিভাবে কাজ করেন, আপনার ঢুকতে দিবে না। তো আমি ওখানে হুম কাজের হুম, জন্য গেছি, ইন্টারভিউ দিতে গেছি, যে আমি দেখার জন্য যে আচ্ছা ওরা কি প্রসেসে করে কাজটা। পরে গিয়ে দেখলাম যে আমরা আচ্ছা যে সিস্টেমে করি ওদের সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমরা করি হচ্ছে গিয়ে হুম, একজন লেয়ারম্যান যায়, সে বিছায় মালটা টেবিলে বিছায় তারপর প্রিন্ট করে, আর উনি হচ্ছে একবারে একটা থান রেখে তারপর ওইখানে এক পিস করতেছে, একজন একটা সরাইতেছে, মানে 2 জন লোক দিয়ে, আমরা যেটা 10 জন লোকে করি 2 জন লোক দিয়ে এটা করাইতেছে, ঠিক আছে। তো আচ্ছা আমার কাছে দেখে আমার কাছে মনে হয় যে শেখার এখনো অনেক বাকি। ওরা কি কোয়ালিটি মেনটেন করতো? কোয়ালিটি যেটা হয় এটা চলে, কারণ ওইটা কাজটা ছিল হচ্ছে গিয়ে লোকাল একটা ইসের ঈদ কেন্দ্রিক পাঞ্জাবি আর কি, পাঞ্জাবির একটা ছিল, বুঝতে পেরেছি, ওইটা তার মানে এইভাবে চলে। ইট ওয়াজ ওকে, কিন্তু তারা আসলে টিমগত দিক থেকে তারা অনেক দক্ষ ছিল বা এফিশিয়েন্ট ছিল, ভালো। টেকনিক্যালি তারা আগায় গেছে আর কি। আমরা যেটা বুঝতে করি পেরেছি সেটা 10 জন এমপ্লয়ি লাগতো, কাজ ঠিক থাকতো, আর ও 2 জন দিয়ে করতেছে,
হ্যাঁ, ওইটাও ঠিক আছে, কাজে খুব বেশি কোয়ালিটি আচ্ছা। খারাপ হয় তা না, তার 19-20 জি, হবে জি, জি, কোয়ালিটি, বুঝতে ঠিক আছে, পেরেছি। কিন্তু ওইটা ডিফার করে না খুব বেশি, কিন্তু উনি যে একটা টেকনিক ইউজ করছে এটাই তো অনেক কিছু, এই যে এই দারুণ, দারুণ, জিনিসগুলো দারুণ। শেখার একটা ব্যাপার আছে। তো আমি যদি এই বিজনেসে কেউ না আসতে চায় তো আমি বলবো যে আগে আপনি কোথাও চাকরি করেন 6 মাস বা 1 বছর বা 2 মাস, যাই হোক, আগে শিখেন, হ্যাঁ। জানেন। ট্রেনিং হাউসে ট্রেনিং করলে হবে না, প্র্যাকটিক্যালও শিখতে হবে। সোলাইমান ভাই, আপনার এই বিজনেসটা যেহেতু সার্ভিস টাইপের, মানে কাস্টমারের ডিমান্ড ফুলফিল করাই আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। জেনারেলি আমিও কনসাল্টিং বিজনেসে আছি, এটাও সার্ভিস এবং কাস্টমারের ডিমান্ড ফুলফিল করা সো টাফ। ধরেন একজন ব্যক্তি আসলো আমার থেকে কাউন্সেলিং নিতে, তিনি একটা প্রত্যাশা নিয়ে আসেন, কিন্তু দেখা যায় যে ওই প্রত্যাশাটা পূরণ করতে তার লাগবে 1 বছর। আমি যখন তাকে বলছি 1 বছর লাগবে, তিনি মানে 2 মাসের মধ্যে ওই রেজাল্টটা পেতে চায়। মানে ব্যাপারটা এরকমটা থাকে। আবার 2 মাসের মধ্যে তিনি যা পাচ্ছেন সেটা নিয়ে হয়তো অনেক সময় একটা অভিযোগ, ক্ষোভ একটা থেকে যায়। এটা হয় যে কোনো ব্যবসা করতে গেলেই, মানে একটু 19-20 হয়ে যায়। এটা কাস্টমার স্যাটিসফ্যাকশন কিন্তু এখনকার সময়, এখনকার যুগে বিশেষ করে 10 বছর আগের তুলনায় এখন কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে গেছে একটা কাস্টমারকে লং টার্মে ধরে রাখার জন্য। কাস্টমারকে স্যাটিসফাই করতে না পারলে ব্যবসা টিকায় রাখা এখনকার যুগে অনেক অনেক কঠিন, কারণ সে তো অল্টারনেটিভ কারো কাছে চলে যাবে, বা অল্টারনেটিভ তো অনেক বেশি এখন। সেক্ষেত্রে আপনি কাস্টমারের এক্সপেকটেশন কিভাবে মিট করেন এবং আপনি নিজেকে 1 থেকে 10-এর মধ্যে কত গ্রেড দিবেন, যে আপনি কোন অবস্থানে আছেন এবং আপনার যে গ্রেডটা দিচ্ছেন, যে মার্কসটা দিচ্ছেন, এটা কেন দিচ্ছেন? আর মার্কের ব্যাপারে গেলে আমি হয়তো 10-এর মধ্যে 8 পাবো, কারণ অনেকে আরো কিছু ভাবে নিয়ে যাচ্ছে, জানি না তারা লস করে করতেছে না কিভাবে করতেছে, আমারও ল্যাকিংস থাকতে পারে। কাস্টমার স্যাটিসফ্যাকশন আমি 2 দিক থেকে আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন করতে পারি, মানে 3টা দিক হলে কাস্টমার স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। একটা হচ্ছে প্রাইস, আচ্ছা, আচ্ছা, আরেকটা হচ্ছে কোয়ালিটি, আরেকটা হচ্ছে আচ্ছা। কমিটমেন্ট। হ্যাঁ, এই 3টা দিক যদি আপনি দারুণ, ঠিক রাখতে পারেন, দারুণ, customer দারুণ 3টা satisfaction। পয়েন্ট আপনি বলছেন কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, যে আপনি যদি প্রাইসটা ঠিক দিতে পারেন ওকে, যে মার্কেটের চাইতে হ্যাঁ ঠিক আছে মোটামুটি ভালো প্রাইস দিচ্ছেন, আবার কোয়ালিটিও ঠিক আছে আপনারটা, আবার ঠিক টাইমে আপনি ডেলিভারিও দিতেছেন, এই 3টা জিনিস জি, জি। কাস্টমার একদম, আমি 100% শিওর যে আপনি ওই কাস্টমার আপনার স্যাটিসফ্যাকশন হবে। কিন্তু আমরা কোয়ালিটিও দেই ঠিক মতো, কমিটমেন্টও ঠিক মতো করি, কিন্তু প্রাইসের জায়গা যায় ওই যে বললাম যে কম্পিটিটর অনেক বেশি। এই জন্য যখনই হ্যাঁ। শুনে যে সোহেল ভাই 10 টাকা এই প্রাইস দিয়ে এই কাজটা নিয়ে গেছে, তো আমার কম্পিটিটর আছে আবার এটা 9 টাকা ওনাকে অফার করে, এখন উনি মাঝখান থেকে এটা ফয়দাটা নিয়ে নেয়, ঠিক আছে, তো তখন আবার ওনার কাছে 1 টাকা কম পায়, ওনার কাছে চলে যায়। পরবর্তীতে আবার আমার একটা কৌশল অবলম্বন করতে হয়, যে উনি যে কাজটা করছে এই কাজটায় কোয়ালিটি কিরকম আছে, এটা নিয়ে আবার আমার তার সাথে বসতে হবে, স্যার আপনি যে কাজটা এই নিছেন এটা কিন্তু এই কোয়ালিটি গুলো আমি দিতাম হইলে, বা আমার কাছে এই ছিল, এইরকম নিয়ে নিয়ে আবার ওনার সাথে আবার বসতে হয়, যখন দেখি যে একটা কাজ ছুটে গেছে অলরেডি, বুঝছেন, বুঝতে তো পেরেছি। তখন বসতে হয়, তখন হয়তো আমার প্রাইস কমাই দিতে হয়, না হয় আমার কোয়ালিটি গুলো কি কি আছে এগুলো অফার করতে হয় তাকে, তো এরকম করে অনেক বুঝতে কাজ এখন পেরেছি। ছুটে যাচ্ছে। জেনারেলি ব্যবসা শুরু করলে একটা বিজনেস তো আসলে একটা জবের মতন না। একটা জবে আপনার একটা ফিক্সড ইনকাম থাকে এবং আপনার একটা নির্দিষ্ট পরিমাণ কাজ বা নির্দিষ্ট কিছু টাস্ক আপনাকে করতে হয়। আপনি জানেন প্রত্যেকদিন আপনাকে কি কাজ করতে হবে। কিন্তু একটা ব্যবসা করতে গেলে আপনাকে অ্যাকাউন্টস সামাল দিতে হয়, আপনাকে ফান্ড ম্যানেজ করতে হয়, আপনাকে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়, ক্লায়েন্টকে আবার স্যাটিসফাই করতে হয়, আবার ডেলিভারি দিতে হয়, আবার সমস্ত কিছু দেখা লাগে। এক কথায় অনেক অনেক কর্মযোগ্য। আমি যেটা এখন জানতে চাচ্ছি, একটা ব্যবসা করতে গেলে অনেক মিস্টেক হয়, অনেক ভুল হয় এবং প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট করতে হয়, বা এক্সপেরিমেন্ট থেকে আমরা শিখি। আসলে আমাদের উদ্যোক্তাদেরকে আসলে অনেকে বোঝে না, নর্মাল মানুষরা বা আশেপাশের ফ্যামিলি মেম্বার্সরা বা অন্যরা বুঝতে পারে না যে একই কাজ কেন এরকম ভাবে করছি, আজকে আবার 2 সপ্তাহ পরে আরেকবার। মানে তারা বলে যে আমরা খালি ডিসিশন চেঞ্জ করি। মানে এটা আমার ক্ষেত্রে হয়, আমি শিওর যে আপনার ক্ষেত্রে হয়তো এরকমটা হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমি যেটা জানতে চাচ্ছি, আপনার বিজনেসের শুরুর দিকে সবচেয়ে বড় মিস্টেক গুলো কি কি ছিল এবং আপনি এখন সেই মিস্টেক গুলো করছেন কিনা, বা কোন বিষয়টাকে মাথায় রাখতে বলবেন আসলে যদি কোনো ব্যক্তি আসলে ব্যবসা শুরু করে। মানে আপনার মিস্টেক গুলো বলেন, তাহলে ওই মিস্টেক গুলো হয়তো রিলেট করতে পারবে অডিয়েন্স। খুব দারুণ একটা প্রশ্ন করছেন। এই জিনিসগুলো আসলে আপনাদের সান্নিধ্যে যাওয়ার পরেই আমি বুঝতে পারছি যে ওগুলো আমার মিস্টেক ছিল, এর এতদিন পর্যন্ত কিন্তু কোনো মিস্টেক ছিল না, এই 16 বছরের মধ্যে আমার কোনো mistake ছিল না। ভাই। আমি এই মিস্টেক গুলো আমার বুঝতে পারছি তখনই, যখন আমি এই যে প্যাশন ওয়ার্ল্ড, তারপরে কোচ কাঞ্জন ছাড়া আমি কিছু করি, এদের সাথে যখন হ্যাঁ, আমি সান্নিধ্যে গেছি বা আমার মেন্টরদের সান্নিধ্যে গেছি, তখনই আমি রিয়েলাইজ করতে পারছি আরে আমি যা করে আসছি এখানে তো আমি অনেক ভুল করছি। এবং শুধু তাইটা না, অন্যজনের ভুলটা আমি বুঝতে পারি, অন্যজনের সাথে অন্য ব্যবসার সাথে বুঝতে পারি যে আরে উনি তো এখানে এখানে ভুল করতেছে, বুঝছেন, রাইট, রাইট। এরকম একটা এটা আগে বুঝতে পারি না, তখন তো মনে করছে এটাই বুঝি ব্যবসা, এটাই বুঝি, এইভাবে চলতেছে। তো এখনো যারা ব্যবসা করতেছে তারাও অনেক ভুল করতেছে, এগুলো আসলে এই জন্য আমি আমার যারা পরিচিত আছে সবাইকে আমি বলি যে ভাই
ব্যবসা করলে অবশ্যই ব্যবসা করার সমস্যা নেই, তোমার তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু তারপর একজন মেন্টর বা কোচ আপনাদের টাচে থাকা উচিত। অন্ততপক্ষে বড় Right, right. এই প্যাকেজ গুলো বা বড় ভ্যালুর কোর্স গুলো কিনতে না পারলেও ছোট ছোট কোর্স গুলো কিনো। আমি তাদের রেফার করি যে এরকম করে কিনো, কিছু বই পড়ো, বই পড়ে পড়ে কারণ অনেক আমাদের ভুল আছে, আমরা মনে করি যে শিখে আসছি ছোটবেলা থেকে। মানে আমারই তো এক সময় মানুষ বলতাম, কিছু বললে আমি বলতাম ভাই 10 বছর ধরে এই ব্যবসা করতেছি, এটা শিখার আর কি আছে। বাট এখন আমি বলছি যে ভাই আমি কত ভুল করে আসছি, আমি যদি ওই লাইফ গুলো ফেরত পাইতাম তা আমি এখন এই মেথড গুলো অ্যাপ্লাই করতাম, এই জিনিসগুলো করতাম। তো এর Right, মধ্যে right. আমি যদি ভুলগুলো বলতে যাইতে, সেটা হচ্ছে আমার ব্যবসার মধ্যে আমি কখনো গ্রোথ নিয়ে আমি চিন্তা ফোকাস করেন। করি না, যে ব্যবসার যে একটা গ্রোথের একটা ব্যাপার আছে চিন্তা করি না। হ্যাঁ, যে কারণে জি, আজকে জি। আমি দেখেন 15 বছর আমার ব্যবসার বয়স, আমার মাত্র 3টা টেবিল বা মানে আমার যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যদি প্রথমে ফোকাস করতে পারতাম আমার এটা আরো হিউজ পরিমাণ হয়ে যেত। 15 রাইট, বছরের রাইট, ব্যবসার মধ্যে আজকে আমি বুঝতে পারতেছি যেটা গ্রোথ নিয়ে আমার কোনো ছিল না। আরেকটা জিনিস হচ্ছে আমি নিজে অপারেশনে আটকায় থাকতাম, নিজেই মনে করতাম যে আমি অ্যাকাউন্টস দেখবো, আমি মার্কেটিং দেখবো, আমি আপনার ডেলিভারি করব, আমি কোয়ালিটি দেখবো, সব অপারেশন আমি একাই করে ফেলে মনে করতাম যে অনেক কাজ করে ফেলছি, আমি মনে হয় অনেক সেভ এবং করে অনেক ফেলছি টাকা সেভ কোম্পানিকে। করে ফেলছি এবং অনেক টাকা সেভ করে ফেলছি, অনেকে আমরা মনে করি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দিন শেষে আসলে আমার যেখানে কাজ করার কথা, একজন মালিক হিসাবে আমার যেই পয়েন্টে কাজ করার কথা, আমি ওই জায়গায় কাজ না করে আমি একজন এমপ্লয়ির কাজ করতাম, মানে যেখানে আমার একটা এমপ্লয়ি রাখলে আমার হয়ে যেত। আর আমার ফোকাস করা রাইট, দরকার রাইট। ছিল সিস্টেম ডেভেলপে, অথবা এটা আপনার কাছ থেকে সেলস করা, বড় বড় ডিল নিয়ে আসা। টিম নিয়ে আসা। যেমন আমার কোনো টিমই ছিল না, টিমটা আমার গত 2 বছর হলো আমি টিমটা আলহামদুলিল্লাহ টিম করছি। এই টিম আপনি একটা পরামর্শ আমাকে এটা দিছিলেন যে আপনার টিম করেন। গত যে সেশনটা আপনার কাছে একটা সাজেশন নিছিলাম, সম্ভবত আমরা কয়েকজন হইলাম যে লাস্ট যে প্রোগ্রামটা হ্যাঁ, 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 ঢাকাতে, হ্যাঁ। ঢাকাতে, জি জি, ওইখানে। হ্যাঁ। তো ওইখানে গিয়ে আমার ওই টিমের যে ব্যাপারটা দিলাম যে হ্যাঁ ঠিক আছে, টিমটা আমার ইমার্জেন্সি, টিমটা আমার ছিল না, টিমটা গত 2 বছর ধরে আমার টিমটা রেডি করতেছে, এখন আলহামদুলিল্লাহ আমার টিম আছে, এখন যে কোনো একটা কাজ আসলে আমার টিমই সবকিছু ম্যানেজ করতে পারে, এরকম একটা রাইট, রাইট। টিমটা আছে। আর একটা হচ্ছে সিস্টেম, এখন আমার সিস্টেমটা একটু ডেভেলপ করার চিন্তায় আছি, যে আমার একটা সিস্টেম দরকার, যে সিস্টেমটা আমাকে বিজনেস থেকে, মানে আমি যখন অন্য কাজে থাকি বা আমি যদি 10 দিনের ছুটিতে থাকি, হ্যাঁ, যেন আমার সিস্টেম অটোমেটিক কাজ করতে থাকে, সিস্টেমে যেন আমার কাজগুলো হয়ে যায়। দারুণ লাগছে কথাগুলো শুনতে, যে আসলে আমার অভিজ্ঞতাতে, আমি যেহেতু কনসাল্টিং বিজনেস আছি, আমি যত বিজনেস ওনারের সাথে কথা বলি তারা এরকমই মনে করতো, যারা আসলে কাউন্সেলিং নেয় এখন, তারা এরকমই মনে করতো, বা মানুষ ন্যাচারালি এরকমই ভাই, সবাই নিজেকে আমরা পণ্ডিতই মনে করি এবং আমরা অন্যজনের কাছ থেকে শিখতে পছন্দ করি না। যেমন অ্যাজ এ মেন্টর আমাদের নিজেদেরকেও কিন্তু অনেক লার্নিং নিতে হয় এবং আমাদের নিজেদেরও কিন্তু মেন্টরশিপ নিতে হয় অন্যজনের কাছ থেকে। সো ইটস অল অ্যাবাউট শেয়ারিং দ্য নলেজ। তো এই জিনিসটা কিন্তু, এই মেন্টালিটিটা কিন্তু এখন বাংলাদেশে গ্রো করছে এবং এটা গ্রো করলে আরো বেশি ভালো করতে পারবে উদ্যোক্তারা, আমরা সবাই ভালো করতে পারবো ইনশাল্লাহ। এবং আমার মনে হয় যে তখন আরো কুইকলি গ্রোথ আনা পসিবল। 15 বছর আপনি যা করছেন সেটা যদি আরো ভালো মতন গাইডলাইন পেতেন এবং ভালো মতন আপনি ফলো করতেন, তাহলে দেখা যাচ্ছে এটা 5 বছরে আনা পসিবল ছিল, 10 বছর সময় বেঁচে যেত লাইফে। তো এটা একটা ব্যাপার। সোলামান ভাই, দাম নির্ধারণ করার সময় আপনি কোন বিষয়টা মাথায় রাখেন? মানে আপনি যে আপনার প্রাইসিং নিয়ে আপনি বললেন যে অনেক বেশি কম্পিট করতে হয় এবং অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়, তা আপনি কিভাবে প্রাইসিংটা মেনটেন করেন এই ইন্ডাস্ট্রিতে যেখানে কম্পিটিশন অনেক বেশি? সর্বপ্রথম আমি যে স্যাম্পলটা ওরা দেয় বা ওদের যে রিকোয়ারমেন্ট থাকে, যে আমার একটা টি শার্ট লাগবে, টি শার্ট এই ভাবে প্রিন্ট হবে, ব্যাকে প্রিন্ট হবে, ফ্রন্টে প্রিন্ট হবে, স্লিভে প্রিন্ট হবে বা হবে না, আমি এগুলোর আমি একটা কনজাম্পশন করি, যে আসলে এই 3 জায়গায় প্রিন্ট করতে গেলে আমার কতটুকু কেমিক্যাল যাবে, মানে কালার যাবে, এই কালার গুলোর একটা প্রাইজিং করি। একদিনে কত পিস প্রোডাকশন হতে পারে, আমার একদিনের স্যালারি কত আছে, ফ্যাক্টরি স্যালারি, ফ্যাক্টরি ভাড়া, সবকিছু, মানে ফিক্সড কস্ট কত আছে, এই সবগুলো হিসাব করার পরে আমি ওইটার উপরে অর্ডারটার কোয়ান্টিটি কিরকম, সবকিছু হিসাব করে তারপর ওইটার উপরে একটা প্রাইজিং করি। তো 2 ধরনের কাস্টমার আছে। এক ধরনের কাস্টমার হচ্ছে গিয়ে ও একটা টার্গেট প্রাইস দিয়ে দেয়, যে সোহেল ভাই আমার এইটা 100 টাকার মধ্যে লাগবে, তখন আমি এটা 100 টাকার মধ্যেই প্রাইজিং ফালাই। আর আরেক ধরনের কাস্টমার আছে, ওরা বলে সোহেল ভাই আমার এই জিনিস লাগবে, এই কোয়ালিটি লাগবে, আপনি এগুলো করে নিয়ে আসেন, এরপরে আপনি প্রাইজিং করেন, বাট আমার কোয়ালিটি এরকম এরকম, মানে ওর রিকোয়ারমেন্ট বুঝিয়ে দেয়, এরপর আমি ওই অনুযায়ী স্যাম্পল করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমি একটা প্রাইজিং করি, যে ভাই আপনি যেরকম যেরকম চাইছেন, আপনার পছন্দ হয়েছে, ও লাইক করলে এরপরে আমি বলি যে স্যার এটা প্রাইস এরকম পড়বে। আর আরেক ধরনের কাস্টমার আছে, ও আগে ফিক্সড করে দেয় যে ভাই আমার এটা 10 টাকার মধ্যে এই প্রিন্টটা আমার করে দিতে হবে, আমি ওই 10 টাকার মধ্যে করে দিই। দুই ধরনের কাস্টমার আছে। তো এর মধ্যে থেকে আমি ম্যাক্সিমাম টাইম একটা স্ট্র্যাটেজি ফলো করি, সেটা হচ্ছে 2 ধরনের এই স্যাম্পল গুলো মানে ক্রিয়েট করি। যে স্যাম্পল দেই 2টা ক্যাটাগরি দিই, একটা ধরেন
আপনি আমাকে বললেন যে ভাই প্যাশন ওয়ার্ল্ড দিয়ে আমার টি শার্ট করতে হবে কিছু, তখন আপনাকে আমি দুইটা অফার করবো, একটা হচ্ছে 10 টাকা দামের আর একটা হচ্ছে 8 টাকা দামের। এরপরে আচ্ছা। আপনার কাছে মানে আপনি চুজ করবেন আপনি যে আমি 10 টাকা দামেরটা নিবো না 8 টাকা দামেরটা নিবো। তারপর 8 টাকাটা যদি একটু খারাপও হয় তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা তো আমিই চুজ করছিলাম, ও তো আমাকে এর সাথে আচ্ছা, বুঝতে ভালোটাও পেরেছি। দিছিল। পূর্বের প্রশ্নটাতে আমি আরেকবার ফিরে যাচ্ছি, আপনার মিস্টেক গুলো কি কি ছিল যদি পয়েন্ট আউট করেন 1 2 3টা, তাহলে কোন কোন মিস্টেক গুলোকে বড় হিসেবে আপনি দেখছেন? কোন 2টা বা 3টা পয়েন্টের কথা আপনি বলবেন যেগুলো আপনি বড় মিস্টেক করেছেন? এক নম্বরটা হচ্ছে আমার সিস্টেম ছিল না আমার অফিসে, সিস্টেম ডেভেলপ আচ্ছা। করতে পারিনি আমি, এটা আমার একটা বড় মিস্টেক ছিল। 2 নম্বর হচ্ছে গিয়ে আচ্ছা। আমার কোনো টিম ছিল না, এটা একটা মিস্টেক ছিল। 3 নম্বর হচ্ছে গিয়ে আমি নিজে অপারেশনে আটকে থাকতাম, আচ্ছা। সারাক্ষণ আমি নিজেই কাজ করতাম, বিভিন্ন রকম অপারেশনে আমি নিজে আটকে থাকতাম, ফ্যাক্টরি গ্রোথের দিকে ফোকাস করতে পারতাম না, তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমি বুঝতে পারতাম না। বিজনেস ওইটাই, আর এই লার্নিং নেওয়া বা অন্যের কাছ থেকে শিখা, এগুলো বলতে পারেন এগুলো একটা ছিল যে ওই সময় আমার শিখার অনেক ছিল, কমতে ছিল। এই যে যেমন আমি যেগুলো যে 3টা পয়েন্ট বললাম, এই 3টা পয়েন্ট আমি আগে জানতাম না, আমি কিন্তু আচ্ছা, এগুলো আচ্ছা। আপনাদের কাছ থেকেই শিখছি, জানছি। কিন্তু এই জিনিসগুলো আচ্ছা, আপনি আমি শিওর 100 জন বিজনেস ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করেন, মানে আমাদের যে স্ক্রিন প্রিন্ট রিলেটেড, তারা কেউই জানবে না ভাই এটা আবার কি জিনিস বললেন, সিস্টেম কি জিনিস, টিম কি জিনিস। যদি স্পেসিফিকলি আমি আমাদের বিষয়টা জানতে চাই, যেহেতু সোলাইমান ভাই আপনি আমাদের 2টা প্রোগ্রামে আমার সাথে যুক্ত ছিলেন, 2টা প্রোগ্রামে যুক্ত থেকে যদি আমি আমার ব্যাপারে হচ্ছে আপনার আমাদের প্রোগ্রামের ব্যাপারে জানতে চাই যে আপনি আসলে কোন 2টা বা 3টা লার্নিং বা পয়েন্ট আপনি নিয়েছেন, রিসিভ করেছেন। কথা একটা ট্রেনিং প্রোগ্রামে তো ঘন্টার পর ঘন্টা ট্রেনিং চলে, সেশন চলে, কিন্তু সব তো আর মনে থাকে না, সব লার্নিং তো নেওয়াও যায় না এবং সবগুলোর উপরে কাজ করা যায় না। যদি বলি যে প্যাশনেট ওয়ার্ল্ড এবং জাহিদ হাসানের ট্রেনিং প্রোগ্রামে আপনি যুক্ত হয়ে আসলে কোন 2টা বা কোন 3টা পয়েন্ট আপনি রিসিভ করতে পেরেছেন যেটা আপনার কাছে মনে হয়েছে যে এইটার উপরে কাজ করে আমার উপকার হয়েছে এবং এটার উপরে কাজ করা উচিত ছিল এবং আমাদের সব ব্যবসায়ীরই আসলে এই পয়েন্টগুলোর উপরে কাজ করা উচিত? যদি আপনি 3টা পয়েন্ট অলরেডি মেনশন করছেন, ওগুলো বাদে আমাদের ট্রেনিং প্রোগ্রাম থেকে আপনি কোন 3টা লার্নিং আপনি নিয়েছেন বলে আপনি মনে করেন? টিম থাকাটা জরুরি, একা কখনো আপনি খুব হিউজ কিছু অ্যাচিভ করতে পারবেন না, আপনার টিম থাকলে আপনি বড় কিছু অ্যাচিভ করতে পারবেন। এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় তাদের জন্য একটা বড় একটা ব্যাপার যে টিম থাকা জরুরি, খুবই জরুরি টিম থাকা। আচ্ছা, 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 দারুণ। আপনাদের এখন প্রোডাকশন ক্যাপাসিটি কিরকম রাখলে জেনারেলি বলা যায় যে এই ব্যবসায়ী যারা আছে এই ব্যবসা জগতে তারা মোটামুটি ভালো করতে পারবে ঢাকা শহরে? কিরকম পরিমাণে হচ্ছে অর্ডার পেলে বা অর্ডার রেটটা কিরকম হলে, কোয়ান্টিটিটা কিরকম হলে আনুমানিক আপনার মতে? এটা ডিপেন্ড করে তার ফ্যাক্টরি সেটআপের উপরে, তার এমপ্লয়ি কতজন আছে, তার ফ্যাক্টরি কত বড়, হ্যাঁ, তার ফিক্সড কস্ট মাসে কত যায় ওইটার উপরে। যাদের ছোট সেটআপ, হ্যাঁ, ধরেন তাদের 10 জন কর্মচারী আছে, ওর মাসে 2 লাখ টাকা ইনকাম করলে হয়ে যায়। তো 2 লাখ টাকা ইনকাম করলে আবার এটা প্রাইসেরও ব্যাপার আছে, 2 লাখ টাকা ইনকাম, কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার 10 টাকা প্রাইস, কিছু আছে 20 টাকা প্রাইস, কিছু আছে আবার 2 টাকা 3 টাকা প্রাইস, ঠিক আছে। তো মান্থলি দেখা যায় 2 লাখ টাকা, যদি একটা ছোট সেটআপ থাকে, 5-6 জন এমপ্লয়ি আছে, 2 লাখ টাকা কাজ করলে মোটামুটি আর কি সে সার্ভাইভ করতে পারে মান্থলি। যেমন আমার হচ্ছে এমপ্লয়ি হচ্ছে প্রায় 20 জন, আমাদের ফ্লোর হচ্ছে গিয়ে আপনার প্রায় 3500 স্কোয়ার ফিট, তো ভাড়া টাড়া সবকিছু মিলে আমাদের মান্থলি 5 লাখ টাকা খরচ হয়। এই টাকাটা আমাদের সর্বনিম্ন কাজ করতে হয়, এই জন্য আমাদের প্রতিদিন আমরা 20,000 টাকার কাজ করতে হয় আমাদের, এরকম একটা আমাদের টার্গেট। প্রতিদিন 20,000 টাকার আমাদের একটা কাজের আমাদের একটা টার্গেট থাকে, মানে 5,20,000 টাকা এরকম আসছে। আচ্ছা, এইরকমের একটা আসে 5,20,000। মানে এটা হলে আপনাদের কস্ট উঠলো, ব্যাপারটা এরকম কস্ট উঠলো, এটা হলো আমরা মোটামুটি একটা কস্টিং উঠে গেল। আর আমরা যদি এটা যেমন এই যে এখন উইন্টার আসছে, উইন্টারের সময় একটা পিক সময় যাচ্ছে, আবার এরপর আবার ঈদের সময় একটা পিক সময় যাচ্ছে, আচ্ছা, 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 এরপর আবার কোরবানি ওই সময় একটা সময় যাচ্ছে, এরপরে কি আবার একটা ঢাল সিজন যায়, ওই সময় আমরা কিন্তু প্রতিদিন 30,000-35,000 টাকার কাজ করতেছি প্রতিদিনই, আলহামদুলিল্লাহ। আপনাকে আমার লাস্ট জিজ্ঞাসা বলতে পারেন আজকের এই সেশনের, ভবিষ্যতে আপনি আপনার এই বিজনেসটাকে কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন বা দেখতে পাচ্ছেন বা দেখতে চান? অ্যাকচুয়ালি আপনার এই ব্যবসাটা কোথায়? এইখানে আলহামদুলিল্লাহ, মানে আমি যতটুকু আসি এতটুকু আল্লাহর কাছে শুকরিয়া যে একদম জিরো থেকে এই পর্যন্ত আসছি, আল্লাহর কাছে শুকরিয়া। বাট আমার স্বপ্নটা একটু বেশি বড়, সেটা হচ্ছে আমি বিদেশি বায়ারদের সাথে
কাজ করতে চাই আর কি, বিদেশি বায়ারদের লাইক যারা বা নাইক বা পুমা এই টাইপের কাজগুলো অ্যাকচুয়ালি বড় বড় বায়ারদের যত কাজ আছে সব কিন্তু বাংলাদেশেই হয়। তো আমি যদি ওইরকম বায়ারদের কাজ করতে পারি তাহলে মানে আমার টার্গেট হচ্ছে এরকম যে আমার ফ্যাক্টরি আরো বড় হবে, একদম কমপ্লায়েন্স ফ্যাক্টরির মতো হবে। এইখান থেকে ঢাকার মধ্যে আসি, আমার এটা চিন্তা ভাবনা আছে আশুলিয়া বা গাজীপুরের দিকে নিয়ে যেতে, কারণ ওদিকে গার্মেন্টসটা বেশি, যারা এক্সপোর্ট করে ওই গার্মেন্টস গুলো ওদিকে বেশি। ওদিকে গিয়ে আমি কোনো একটা এক্সপোর্ট গার্মেন্টস এর সাথে যদি একটু লিঙ্ক করতে পারি, ওদের কাছ থেকে যদি মার্কেটিং করে কাজ আনতে পারি, ওদের কাজগুলো অনেক বড় বড় ভলিউমের হয়, তো ওই কাজগুলো করতে পারলে তখন একটা ভালো প্রফিট করতে পারবো। তো এইটা আমার একটা চিন্তা ভাবনা যে আমি বিদেশি বায়ারদের সাথে কাজগুলো করব। এটা তো আপনার একটা স্বপ্নের কথা, আমরা বুঝতে পারছি বিদেশি বায়ারদের সাথে কাজ করতে চাচ্ছেন, বাট আরো স্পেসিফিক হতে চাই যে আপনি আসলে নিজেকে ফাইন্যান্সিয়ালি কোন জায়গাতে দেখতে চাচ্ছেন, আপনার বিজনেসের সিচুয়েশন ফাইন্যান্সিয়ালি কোন জায়গাতে দেখতে চাচ্ছেন আগামী 1 বছরে? প্রতি মাসে আমি 10 লাখ টাকা প্রফিট মানে আমার অ্যাকাউন্টে ঢুকবে, এরকম একটা আর্নিং আমি যেতে যাচ্ছি প্রতি মাসে। এবং 2026 সালে যে মানুষের বিভিন্ন গোল টোল লেখে হাবিজাবি, তো আমি ওইরকম না লিখে আমি সুন্দর করে আমি 2026 এটাকে আমি এই করে ফেলছি। যেমন 2 ব্র্যান্ডিং, আমার 2টা ব্র্যান্ডিং হবে, একটা হচ্ছে আমার ক্লোথিং ব্র্যান্ড হবে একটা, আর একটা হচ্ছে আমার পার্সোনাল ব্র্যান্ডিং হবে। এটা নিয়ে আমি একটু কাজ করতেছি। তো 2 ব্র্যান্ডিং, 0 এক্সকিউজেস হচ্ছে 2। এটা আমি একটা ইবুক লিখতে চেষ্টা করতেছি, যারা আমরা লোকালি কাজ করি। এই যে আমি একটু একটা প্রবলেমের কথা বললাম যে আমরা ম্যাক্সিমাম হচ্ছে কি আন্ডার মেট্রিক, আমরা সবাই কাজ করে এসেই আমরা এখানে ঢুকে যাই। তো আমাদের যে আমি যে 16 বছরে আমার যে এক্সপিরিয়েন্স, আমাদের কোথায় কোথায় প্রবলেম, এগুলো নিয়ে আমি একটা ইবুক লিখবো। তো এই 2 ইবুক, আমার একটা ইবুক আর একটা এমনি বুক, এই 2টা আছে। আর 6 ইনকাম সোর্স, 6টা ইনকাম সোর্স থাকবে আমার। এই যে আমি যে বললাম না আপনাকে যে মাসে আমার 10 লাখ টাকা ইনকাম চাই, তো আমার এই 10 লাখ টাকা ইনকাম এইটা দিয়ে ইম্পসিবল। এই জন্য আমি 6টা ইনকাম সোর্স রেডি করবো। অলরেডি 4টা হয়ে গেছে যে আমি তৈরি করে ফেলতে পারছি। একটা হচ্ছে এই যে সিপি চিকেন ফ্রাই যে ভেজে ভেজে বিক্রি করে, দেখেন মনে হয় সিপি তো চিনেন মনে হয়। না, আমি অবশ্য আমার সিপির সাথে আমি আচ্ছা ওই যে কেএফসি আছে না, কেএফসি টাইপের আর কি, আরেকটা আছে সিপি। আচ্ছা আচ্ছা, সিপি ঢাকার মধ্যে অনেক চলে। তো ওদের একটা ফ্র্যাঞ্চাইজি নিছি, যেটা ওরাই পরিচালনা করবে। প্রতি 100 টাকার সেলে 30% সম্ভবত ওরা প্রফিট দেয়, এরকম আর কি। তো যাই হোক, ওই একটা সিপি আছে। আর কাস্টমাইজ পানির বোতল আর কি দিব বিভিন্ন রেস্টুরেন্টে। তারপরে একটা শপ নেওয়ার চিন্তা ভাবনা আছে। শপ বলতে শোরুম আর কি, যেমন লাইক প্লাস পয়েন্ট, ইজি, ওদের মতো একটা ব্র্যান্ড আমি তৈরি করবো। তো এই জন্য ছোট করে একটা শপ নিব। শপ নেওয়ার পরে মানে শোরুম নিব, তারপর আস্তে আস্তে করে, যেহেতু আমার নিজের প্রিন্টিং আছে, প্রিন্টিংটা আমি ভালো বুঝি, আমি এইটা ওদের চাইতে বেটার দিতে পারবো ইনশাল্লাহ। এবং আমার ছোট একটা সুইং সেট আপও আছে, যেটা 20টা মেশিন দিয়ে আপাতত শুরু করেছি, শুধু মাত্র টি শার্ট সেলাই করা হয় এখানে। তো এই যে এরকমের কিছু কিছু আমি ইনকাম সোর্স আমি তৈরি করতেছি, যেটা দিয়ে আমার মান্থলি 10 লাখ টাকা ইনকাম আসতেই হবে, এরকম একটা চিন্তা ভাবনা করতেছে আর কি। তো দোয়া করবেন স্যার, এই আপনাদের দোয়া এবং মানে অবশ্যই মেন্টর তো লাগবেই। এই বিষয়গুলো আপনাদের পরামর্শ ছাড়া কখনোই সম্ভব না। এই তো বড় লক্ষ্য তো অনেক বড় নিচ্ছি, এখন যদি একটু সাপোর্ট পাই হয়তো এগুলো অ্যাচিভ করতে পারবো। ইনশাআল্লাহ। লাস্ট প্রশ্ন আমি আজকের এই প্রোগ্রামের জন্য করতে চাচ্ছি আপনাকে, সেটা হলো ইয়াং জেনারেশনের জন্য কি বলবেন আপনি, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যাদের বয়স 18 বছর 20 বছর। আমাদের প্রত্যেক বছর অনেক বেকার গ্রাজুয়েট বের হচ্ছে আমাদের দেশে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? এবং এন্টারপ্রেনিউরশিপে এই সেক্টরে যদি আসতে চায়, সেক্ষেত্রে আপনি একটা মেসেজ যদি দিতে চান, সেই একটা মেসেজ কি হবে আপনার পক্ষ থেকে? একটা মেসেজ হবে ওদের বুঝুন, এই যে যেই বিজনেসই আসতে চাক না কেন, আমাদের স্ক্রিন প্রিন্ট সেক্টরে হোক আর যে কোনো সেক্টরে হোক, আগে ওই বিজনেসের সম্পর্কে অ্যানালাইসিস এবং লার্নিং বলেন বা স্কিল শিখে আসুক। সে আগে ওই বিজনেসের সম্পর্কে সে শিখে আসুক যে এই বিজনেসটা করতে চাই আমি, জাস্ট ইনভেস্টরের মতো করে যে হয়ে গেলাম যে টাকা আছে বাস বিজনেস শুরু করে দিলাম, বা কপি পেস্ট করে দিলাম যে ওর এই জিনিসটা খুব ভালো চলতেছে আমি এটা কপি করে শুরু করে দিলাম, এরকম না। আগে ওই জিনিসটা আমি শিখি, প্রয়োজন ওইখানে আমি একটু চাকরি করি, 1 মাস 2 মাস 3 মাস যাই হোক, একটু সময় দিই। তারপরে আমি শিখে ওইটার মার্কেট গ্যাপ কোথায় আছে, যে আমি জিনিস দেখলাম যে অন্যরা কিভাবে করতেছে, তাদের গ্যাপটা কি আছে, এটা শিখে টিখে তারপর আমি নামি। এবং অবশ্যই বিজনেসে নামার আগে কিছু স্টাডি করা উচিত, মানে বই পড়া হোক অথবা কোনো মেন্টরশিপ নেওয়া হোক, কারোর কাছ থেকে নিলে তাইলে অনেক বিষয়গুলো সে মানে যেগুলো নিজে লস খেয়ে খেয়ে শিখবে অথবা ধাক্কা খেয়ে খেয়ে শিখবে, তার মেন্টর যদি থাকে সেগুলো সে আগে শিখেই তারপর বিজনেস নামতে পারবে। আমাদের মতো এই 15 বছর লস করে পরে আফসোস করতে হবে না। আমরা যেমন আজকে 15 বছর লস করে এসে এখন মেন্টর পাচ্ছি, এখন গাইড পাচ্ছি, আর এখন আফসোস করতেছি কি সময়টা আমরা লস করে আসছি। এই জিনিসগুলো তারা
আগেই শিখে যাবে। এটা শুধু যে দারুণ। এই বই পড়ে শিখতে হবে তাও না, শুধু যে মেন্টর নিতে হবে তাও না, সবকিছুই করতে পারে। সে প্র্যাকটিক্যালও শিখতে পারে, পাশাপাশি বইও পড়তে পারে, পাশাপাশি মেন্টরশিপও নিতে পারে। এটাই আমাদের Right, ইয়াংদের right. জন্য, যে জাস্ট কপি পেস্ট বিজনেস বাদ দিয়ে, যে ও একটা ওই ফুচকার দোকান দিছে, আরে হেভি চলা চলতেছে, আমি ওর মতো একটা ফুচকার দোকান পাশে দিয়ে দিলাম। ও একটা টি শার্টের দোকান দিছে, আমি পাশে একটা কপি করে টি শার্টের দোকান দিয়ে দিলাম। এরকম না, প্রত্যেকটা বিজনেস অনেক স্ট্র্যাটেজি লুকায় আছে, হ্যাঁ, অনেক হিডেন অনেক কিছু আছে যেটা ওই বিজনেসের নামলে বোঝা যায়, কিন্তু নামার পরে Right. লস টস খাইয়া পরে আর ব্যাক করার কোনো সুযোগ থাকে না। এটাই পরামর্শ থাকবে তাদের জন্য, যে বিজনেসে নামার আগে একটু পড়াশোনা করা উচিত, একটু মেন্টরদের সাথে সান্নিধ্যে থাকা উচিত, প্রয়োজনে ছোট ছোট মানে কোর্স আছে প্রত্যেকটা ইসেরই। আমি দেখেছি যে 1,000, 2,000, 3,000, 5,000 টাকা, আপনি বিজনেসে নামবেন 5 লাখ টাকা নিয়ে, 5 লাখ টাকাই লস খাওয়ার সম্ভাবনা আছে। বাট আপনি 5 লাখ টাকা নিয়ে বিজনেসে নামার আগে 5,000 টাকা দিয়ে একটা কোর্স কিনে আগে শিখেন, কিছু বুঝেন, তাইলে দেখবেন যে ওই 5 লাখ টাকা আপনার লস করার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, যেগুলো আমরা কিন্তু- এখন বুঝতেছি যে কত টাকা লস কিন্তু করতে, কত সালামান ভাই, সময় loss করতে। এখানে অনেকেই যেমন আমাদের দেশের আছে উদ্যোক্তা, তারা যে বলে যে হচ্ছে যারা আমরা আসলে ট্রেনিং কনসাল্টিং সার্ভিস প্রোভাইড করছি, মানুষদেরকে হেল্প করার চেষ্টা করছি, আমরা নিজেরাও নিজেদের অন্যান্য বিজনেস গুলো করার চেষ্টা করছি। সব দিক বিবেচনায় আসলে মানুষ তো আমাদের অন্যান্য বিজনেস গুলোর ব্যাপারে আমরা হাইলাইট করি না এরকম ভাবে বা দেখতে পাই না। যেমন আপনি কোচ কাঞ্চন ভাইয়ের কথা বলছেন, কোচ কাঞ্চন ভাইয়ের একাধিক বিজনেস কনসার্ন আছে, সেগুলো তো হাইলাইটেড হয় না। মানুষ তাকে এখন কোচ কাঞ্চন হিসেবে চিনছে, তারা মনে করছে শুধু কোর্স বিক্রি করে তারা আসলে টাকা কামাচ্ছে বা কোর্স বিক্রি করে তারা খাচ্ছে। আমার যেমন 4টা কনসার্ন আছে, 4টার ভিতরে আমি শুধুমাত্র 2টা পাবলিকলি বলি, বাকি 2টা আমি পাবলিকলি শেয়ার করি না কখনো কোথাও। সব দিক বিবেচনায় এরকম যারা ব্যবসায়ী আছি আমরা, বা আমরা যারা কনসাল্টিং সার্ভিস প্রোভাইড করছি, এদের একাধিক ইনকাম সোর্স থাকে, অনেক ইনকাম সোর্স থাকে বা অনেক লিঙ্ক থাকে তাদের, যারা আসলে ওই গেমগুলো যেহেতু আমরা বুঝে গেছি এবং আমরা যেহেতু ওই নেটওয়ার্কিং দিয়ে যে টাকা ইনকাম করা যায় এখনকার যুগে, শুধুমাত্র শরীরে খেটেই টাকা ইনকাম করতে হবে ব্যাপারটা তা না। তা আমরা যেহেতু ওইগুলো করি এবং আমরা জানি যে কতটুকু পাবলিককে দেখাতে হবে, কতটুকু দেখাতে হবে না, মানে কোনটার মার্কেটিং করতে হবে, কোনটার করতে হবে না, এইটা জানা এবং বোঝাটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। পাবলিক তো দেখতে পায় যে আমরা তাবিজ বিক্রি করে খাচ্ছি। ধরেন আমি যদি হচ্ছে আমাদের কমেন্ট, মানে আমাদের প্রোগ্রাম ভিডিও বা এরকম নিচে এরকম কমেন্ট গুলো আমরা দেখতে পাই, তো সেই জন্য আপনি যেহেতু এত লার্নিং, এত মেন্টরিং, এত বলছেন শিখে আসতে হবে, বা এত বলছেন যে শিক্ষকের মানে সাহচর্যে থাকার চেষ্টা করতে হবে, তাহলে হয়তো বা মিস্টেক গুলো কম হবে। তো এত যে মানে আমাদের এই সার্ভিসের ব্যাপারে অনেক মানুষের বিরূপ মন্তব্য, যে তাবিজ বিক্রি করে বেড়াচ্ছে, তাবিজ বিক্রি করে খাচ্ছে ইত্যাদি এরকম ধরনের, তা আপনি সেখানে উল্টা একটা মন্তব্য করছেন কিন্তু স্রোতের বিপরীতে কেন? বা আপনি এটাকে মানে কেন হচ্ছে তারা আপনার ব্রেন ওয়াশ করতে পারলো না, বা তারা ব্রেন ওয়াশ করলো না, বা হচ্ছে কেন আপনি চেঞ্জ হলেন, বা কেন আপনি এই এত বড় একটা কথা বলছেন যখন অনেক মানুষ হচ্ছে বলছে যে কোর্স বিক্রি করে খাচ্ছে, তাবিজ বিক্রি করে খাচ্ছে ইত্যাদি, আর আপনি আবার উল্টা কোর্স কিনতে বলছেন। আচ্ছা, দারুণ একটা কথা বলছেন। সেটা হচ্ছে আমি তো প্র্যাকটিক্যাল, হ্যাঁ, আমি 15 বছর ধরে ব্যবসা করতেছি। 15 বছরে আমি 13 বছরে যেগুলো শিখছি তার চাইতে আমি গত 2 বছরে আমি মেন্টরদের সান্নিধ্যে এসে এর চাইতে আরো বেশি কিছু শিখছি। তো আমার এটাই এই জন্য আমার নিজের উপলব্ধি থেকেই বলা যে আমি এত কিছু শিখলাম। এবং আমি কিন্তু অনেক বই পড়ি, বই টই পড়া। আমি একটা জিনিস দেখছি যে আমি 10টা বই পড়ে যে জ্ঞানটুকু অর্জন করি, একটা মেন্টর ওইটা অ্যানালাইসিস করে ইটি করে একটা স্লাইডে সে এটা শিখিয়ে দিতেছে। আমি 10টা বই সময়টা বেঁচে যাচ্ছে। হ্যাঁ, আমার সময় বেঁচে যাচ্ছে। এবং কোন বইয়ে কোন ইনফরমেশন পাবো? একটা লোক শুধু মার্কেটিং নিয়ে বই লিখতেছে, একজন লোক শুধু প্রোডাক্ট নিয়ে বই লিখতেছে, একজন লোক কন্টেন্ট নিয়ে বই লিখতেছে, কত রকম। তো আমি 10টা জিনিস পড়ে আমার যে নলেজটা হইব, আমি আমার মেন্টরের একটা স্লাইডে আমি সেই জিনিসটা পেয়ে যাচ্ছি, ওইটা আমার মাথার ভিতরে ঢুকে যাচ্ছে। এবং স্লাইড গুলো এত সুন্দর করে ডিজাইন করা হয়, এই স্লাইড গুলোই তো সে বুঝবে না। স্লাইড গুলো ডিজাইনিং করা হয় এরকম করে যেন আপনার ব্রেন ক্যাচ করে ফেলতে পারে। তো এই জিনিসটা আপনার শিখতেই তো আপনার অনেক দিন চলে যাবে। যে জন্য আমি প্র্যাকটিক্যাল বিধায় আমি এটা বলতেছি। আর যারা ওই বলে যে তাবিজ বিক্রি করে খায়, অমুক করে তমুক করে, তারা আসলে বলেই, ঠিক আছে। এবং দেখবেন যে 20 বছর পরেও দেখবেন যে ওরা বলেই যাচ্ছে, বাট ওদের কোনো লাইফে কোনো অ্যাচিভমেন্ট নাই। আমি এই জিনিসটা দেখছি, যারা বলে তারা শুধু বলতেই পারে, বাট কিছু করে না। প্র্যাকটিক্যালি তারা দেখবেন কিছুই করে না। তারা শুধু আপনার এখানে একটা কমেন্ট করবে, আবার ওই যে কোচ কাঞ্চন এখানে কমেন্ট করবে, আরেকজনও এখানে কমেন্ট করবে, মানে ওদের কাজই হচ্ছে গিয়ে এগুলো করা। যারা প্র্যাকটিক্যাল এই সেক্টরে আছে, লাইনগুলোতে আছে, তারা বুঝে যে আসলে মেন্টররা কি করতেছে, বাংলাদেশের বিজনেসম্যানদের হেল্প করতেছে না তাবিজ বিক্রি করে খাচ্ছে। হ্যাঁ, আপনি তাবিজ বিক্রি করতেন, আমাকে যদি আরো 15 বছর আগে তাবিজটা বিক্রি করতেন ভাই, আমি অনেক উপকৃত হইতাম। হ্যাঁ, আমি যদি এই তাবিজ বিক্রেতার সাথে যে আমার আরো 10 বছর আগে দেখা হইতো, এই সিস্টেমটা যদি
যদি এখন চালু না হয় 2025-24 এই এই যে জিনিসগুলো তো এখন পাচ্ছি আমরা, বিজনেস মেন্টরশিপ গুলো বলেন, এগুলো তো এখন একটু পপুলার হচ্ছে, কারণ আগে কিন্তু ছিল না। এরা যদি আরো Right. আগে, তাবিজ বিক্রেতারা যদি আরো আগে বাংলাদেশে আসতো 2010-15 দিকে, তাহলে আমরা এখন অনেক আগে যেতে পারতাম। আমি সুলাইমান আজকে এই জায়গায় থাকতাম না, হয়তো আমি আরো অনেক দূরে চলে যেতাম। তো আমি তাবিজ বিক্রেতাদের থেকে আমি সবসময় দোয়া করি তাবিজ বিক্রেতাদের জন্য। আমি ছোট উদ্যোক্তা, বাট আমার জন্য তারা আশীর্বাদ, ঠিক আছে। তাদের কাছ থেকে আমি অনেক শিখছি, অনেক কিছু বুঝতে পারছি, যেগুলো আমার 15 বছরের লার্নিং এ আমি প্র্যাকটিক্যাল কইরা শিখতে পারি না, তাদের কাছে সান্নিধ্যে আমি 2 বছরে অনেক কিছু শিখতেছি এবং এখনো শিখতেছি। আমার ইচ্ছা করে যে আমি প্রত্যেকটা ক্লাসে যদি তাদের থাকতে পারতাম। কি জন্য? দারুণ কারণ আমি দেখি যে আমার বিজনেসে আমি আগে 8টা থেকে 5টা পর্যন্ত সময় দিতাম, আর এখন 2 ঘন্টা সময় দিই বা 3 ঘন্টা সময় দিই। তারপর আমার আগের চাইতে বিজনেস আরো ভালো চলতেছে, কারণ তারা এই জিনিসগুলো তাদের কাছে আমার মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে, কিভাবে তোমার বিজনেসটা তুমি পরিচালনা করবা, কোথায় সময় দিবা, তুমি আননেসেসারি কোথাও সময় দেওয়ার দরকার নেই, তোমার কোন পয়েন্টে তোমার সময় দেওয়া উচিত, এইগুলো বুঝে গেছি। আমার টাইম সেভ হচ্ছে, আমি আরেকটা বিজনেস নিয়ে ভাবতে পারি। দেখেন আমার ইনকাম সোর্স আগে আমার একটাই ছিল, এইটা ভালো চললে আমার ফ্যামিলি ভালো চলতো, আমি ভালো চলতাম। বাট আমার যে আরো ইনকাম সোর্স দরকার, এটা আমার মেন্টর আমাকে শিখাইছে, যে একটা ইনকামের উপর নির্ভর থাকো না। রাইট রাইট হ্যাঁ, আমার মেন্টরই আমাকে শিখাইছে। তাহলে কেন এই তাবিজ বিক্রেতারা, তারা তাবিজ বিক্রেতা বলে, এই কোর্স কিনেন না, এটা বলে সেটা বলে, আসলে আমার মনে হয় তারা ওই এগুলোই বলতে দেখবেন যে এখানে বলবে সেখানে বলবে, বলতে বলতে তাদের লাইফ চলে যাবে, বাট লাইফে তারা কিছু অ্যাচিভ করতে পারবে না। ধন্যবাদ সুলাইমান ভাই আপনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য, এবং আশা করি আপনার এই কন্টেন্ট গুলো থেকে, অর্থাৎ আপনার এই ইনফরমেশন গুলো থেকে আমাদেরকে যারা শুনবে ইনশাল্লাহ তারা অনেক উপকৃত হবেন, এবং যারা ইয়াং জেনারেশন আছে যারা বিজনেসে আসবে তারাও অনেক 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 উপকৃত হবে।